বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে ক্লাস থেকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করব, লেকচার 1। তৃতীয় অধ্যায় হচ্ছে চলতড়িৎ। তাহলে চলো আমরা শুরু করি অধ্যায় 3, চলতড়িৎ। অধ্যায় 2 ছিল স্থির তড়িৎ, এবং সেখানে আমরা জেনেছিলাম যে তড়িতের দুটো প্রকার রয়েছে, অর্থাৎ একটি হচ্ছে আধানের স্থির অবস্থার যে প্রকৃতি, স্থির অবস্থার যে আচরণ, সেটা ছিল স্থির তড়িৎ। আরেকটি হচ্ছে আধানের গতিশীল অবস্থায় থাকার সময় তার যে আচরণ, সেটা হচ্ছে চলতড়িৎ। তাহলে এই চ্যাপ্টারটা সম্পূর্ণই হচ্ছে চলতড়িৎ, অর্থাৎ আধান গতিশীল থাকলে তার আচরণ কি হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখানে টোটাল এই অধ্যায়ে আমরা সেই আলোচনাটা করব। তো প্রথমেই এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা আছে সেটি হচ্ছে যে রোধের উপরে তাপমাত্রার প্রভাব কী, অর্থাৎ রোধের উষ্ণতা সহগ। চলো তাহলে সেই জিনিসটি আমরা একটু জেনে নিই, রোধের উষ্ণতা সহগ কী। রোধের উষ্ণতা সহগ বা রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটি অনেকটা পদার্থবিজ্ঞানের এসএসসি পর্যায়ের, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে তোমরা যখন তাপের অধ্যায়টা পড়েছিলে তখন 3 ধরনের গুণাঙ্ক পড়েছিলে তাপের বিষয়ে। একটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আলফা, বিটা, গামা দিয়ে আমরা এই 3 রকমের সহগকে প্রকাশ করেছিলাম। আমি একটু মনে করিয়ে দিই যে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি ছিল। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান ছিল ডেল্টা এল, নিচে ছিল L1 বা এরকম দেওয়া যেতে পারে ইন্টু ডেল্টা থেটা, এবং সংখ্যাটা ছিল এরকম যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা, অর্থাৎ L1 যদি 1 মিটার হয়, তাহলে এরকম কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমরা এখন পড়ব রোধের উষ্ণতা সহগ, যেটা অনেকটাই এটার মতো। এই কারণে এটা একটু বলে নিলাম, তোমাদের হয়তো বুঝতে সেক্ষেত্রে সহজ হবে যেহেতু তোমরা জিনিসটা পড়ে এসেছো। একটুখানি পার্থক্য আছে, পার্থক্যটা কি সেটা বলি। যে এইখানে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর কথা বলা হচ্ছে, সেই 1 ডিগ্রি সেলসিয়াসটা কত থেকে কততে 1 ডিগ্রি সেলসিয়াস সেই বিষয়ে কিছু উল্লেখ ছিল না। অর্থাৎ সেটা হতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, সেটা হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, এরকম হতে পারে 35 থেকে 36। কাজেই এটা যে কোনো তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর ক্ষেত্রেই তোমরা এটা মূলত জেনে এসেছিলে। সূত্রটা এরকমই ছিল, বলা ছিল না যেটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হতে হবে। কিন্তু যখন আমরা আজকের পাঠে রোধের উষ্ণতা সহগ নিয়ে যখন আলোচনা করব এবং যখন এইরকমই একটি সংজ্ঞা জেনে নিব, তখন আমরা দেখব যে এর তাপমাত্রার যে পার্থক্য সেটিও 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস থাকছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এটির আদি তাপমাত্রা বা রেফারেন্স টেম্পারেচার সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন 0 ডিগ্রি সেলসিয়াস ছাড়াও তো আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের হিসাবটা করতে পারি অন্য যে কোনো তাপমাত্রা থেকে। এখানে খুব সহজ করে যদি বলি তাহলে বিষয়টা এরকম যে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে যে সকল তাপমাত্রা নিয়ে সচরাচর আমরা এই হিসাবগুলো করি বা আমাদের দৈনন্দিন জীবনে যেসব হিসাবগুলো আসে, গ্রীষ্মকাল, শীতকাল, এদের মধ্যে যে তাপমাত্রার ব্যবধান, এই তাপমাত্রার ব্যবধানটা এমন বেশি কোনো ব্যবধান নয়, এবং একই সাথে এই তাপমাত্রা ব্যবধানে বস্তুর এই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর তেমন কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় যদিও, কিন্তু তেমন কোনো হয় না, এটা এমন সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না।
কিন্তু রোধের ক্ষেত্রে যদি চিন্তা করি যে শীতকাল এবং গরমকাল যে টেম্পারেচারের ডিফারেন্সগুলো থাকে আমরা জানি, গড় টেম্পারেচারে প্রায় কোনো কোনো দেশে সেটা 20 ডিগ্রি সেলসিয়াস, কোনো দেশে 15, কোনো এলাকায় সেটা হয়তো 10 ডিগ্রি সেলসিয়াস। যেরকম আমাদের 35-40 পর্যন্ত চলে যায় গ্রীষ্মকালে, আর শীতকালে নেমে আসে হয়তো 10 পর্যন্ত, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের একটি ব্যবধান হতে পারে। এই 30 ডিগ্রি সেলসিয়াসের ব্যবধানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মানের তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আলফার মানে তেমন কোনো পরিবর্তন হয় না বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আলফার মানের যে পরিবর্তন হয় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই রকমই হয়, যদিও পুরোপুরি এক না, তবে এটা প্রায় একই রকমই বলতে পারি আমরা। কিন্তু যদি রোধের ক্ষেত্রে হিসাব করি তাহলে নিম্ন তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য হলে যতটুকু রোধের বৃদ্ধি হয়, একটু বেশি তাপমাত্রায়, অর্থাৎ একই উদাহরণ যদি দেই যে হয়তো 35 থেকে 36 বা 36 থেকে 37, এই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য রোধের পরিবর্তনটা একটু বেশি চেঞ্জ হয়, অর্থাৎ সে দুটোকে আমরা এক করতে পারি না। 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধিতে রোধের যতটুকু বৃদ্ধি, আর 35 থেকে 36 এখানেও 1 ডিগ্রি ওখানেও 1 ডিগ্রি, কিন্তু ওইখানে রোধের এই পরিবর্তনটা, সেখানে যে সহগটা আসবে সেই সহগের মানটা একটু বেশি পরিবর্তন হয় বিধায় রোধের ক্ষেত্রে আমাদের একটু রেফারেন্স টেম্পারেচারের প্রয়োজন হয়, যেটি আলফার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় মনে করিনি। অর্থাৎ নর্মাল যে টেম্পারেচারের আমরা হিসাব করি, যে ব্যবধান নিয়ে আমরা কাজ করি দৈনন্দিন জীবনে, সেই ব্যবধানের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য নিম্ন তাপমাত্রাতেও যেরকম হচ্ছে, একটু বেশি তাপমাত্রাতেও এই একই রকম আলফার মান পাওয়া যাচ্ছে। সামান্য চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা খুবই নেগলিজেবল, অর্থাৎ অনেকটাই লিনিয়ার পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের সাথে ডেল্টা এল এর। কিন্তু রোধের ক্ষেত্রে সেটি হয় না বিধায় রোধের একটি রেফারেন্স টেম্পারেচার থাকে, কাজে এই পার্থক্যটা ছাড়া আর তেমন কোনো সংজ্ঞায় পার্থক্য নেই বা বুঝতেও তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আসলে দেখে নেওয়া যাক এই রোধের উষ্ণতা সহগের সমীকরণটি কেমন হবে। প্রথমে বলে দিই যে এখানে রেফারেন্স টেম্পারেচার অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি পরিবাহক নেওয়া হচ্ছে। আমি বোঝার জন্য এখানে ছোট্ট একটি ছবি দিই, যে এরকম ধরে নাও একটি যে কোনো ধাতব খণ্ড, এবং এটির দৈর্ঘ্যটা এমনভাবেই নেওয়া হয়েছে যাতে করে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এর রোধ হয় 1 ওম। রোধের একক ওম আমরা জানি, কাজে এখানে রোধ 1 ওম হয় এরকম একটি পরিবাহক নেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওম পরিবাহক নেওয়ার পরে এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করা হলো, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করা হলো। তারপরে ধরে নাও একই বস্তুর রোধ হয়ে গেল 3 ওম। তাহলে এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুটির রোধ কতটুকু বৃদ্ধি পেল? 3 - 1 ওম, অর্থাৎ 2 ওম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুটির রোধ বৃদ্ধি পায় 2 ওম। এটি হচ্ছে মূলত রোধের উষ্ণতা সহগের বৈশিষ্ট্য। তাহলে এটিকে যদি আমরা গাণিতিক রূপ দেই তাহলে কি লিখতে পারি, যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এবং তার আদি রোধ এর মান 1 ধরে এরপরে যতটুকু বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে আমরা ডেল্টা আর বলতে পারি 3 - 1। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তুর রোধ নিব আমরা 1 ওম, এবং তারপরে তার তাপমাত্রা আমরা কত বাড়াবো? 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব। এই বৃদ্ধি করলে দেখানো যায় যে বৃদ্ধি করে ধরে নাও এখানকার রোধটাকে বলছি আর থেটা, আর নট, আর এটাকে বলছি আর থেটা। আর নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য দাঁড়াচ্ছে 3 - 1। কাজে দেখানো যায়, পরীক্ষা থেকে পাওয়া যায় আর থেটা মাইনাস আর নট, এই পার্থক্যটা নির্ভর করছে কার উপরে? নির্ভর করছে এই রেফারেন্স টেম্পারেচারে রেফারেন্স যে রোধ সেটার মানে গুণফলের সাথে, অর্থাৎ আর নট ইন্টু থেটা। থেটা হচ্ছে জাস্ট এদের মধ্যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে থেটা। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা এখানে পাবো একটি ধ্রুবক, যেটাকে আমরা আলফা বলছি, আর নট থেটা বা ডেল্টা থেটাও বলা যেতে পারে। তবে ডেল্টা থেটা বলছি না এই কারণে যে ওই তাপমাত্রা, যে তাপমাত্রায়
আমরা রোধ নিচ্ছি আর থেটা। আর এটাকে ডেল্টা থেটা না বলার আরেকটা কারণ হলো যে কারণ এখানে রেফারেন্স টেম্পারেচার ফিক্সড করা 0°C, কাজে যে কোনো পার্থক্য হলেই হবে না, এটা একেবারে 0°C থেকে পার্থক্যটা বিবেচনা করতে হবে। কাজে এখান থেকে আমরা খুব সহজে আলফাকে ডিফাইন করতে পারি। অতএব আলফা সমান দাঁড়াচ্ছে, অর্থাৎ রোধের উষ্ণতা সহগ সমান আর থেটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থেটা। এটি দাঁড়াচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা। তাহলে সংজ্ঞা আকারে বললে কি হবে, আমরা জানি এরকম কোনো রেশিও থেকে যখন সংজ্ঞা আসে ফিজিক্সে, তখন আমরা নিচের রাশিগুলোকে একক ধরে নিই। তাহলে নিচের রাশির মধ্যে এখানে আমরা পাচ্ছি আর নট এবং পাচ্ছি থেটা। অর্থাৎ আমরা এখানে বলবো যে ইনিশিয়াল কন্ডিশন এটা বলবো যে 0°C টেম্পারেচারে কোনো 0°C টেম্পারেচারে কোনো পরিবাহকের রোধ 1 ওহম হলে, অর্থাৎ এই আর নটের মান 1 ওহম করে দিলাম, আর নটের মান 1 ওহম করে দেওয়ার পরে এরপরে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধিতে, তার মানে এখানে থেটার মানটা 1 হবে, অর্থাৎ আর নটও হচ্ছে 1 ওহম এবং এই বৃদ্ধিটাও থেটার মান হচ্ছে 1 ওহম হলে এদের রোধের পার্থক্য যা হয়, যতটুকু রোধ বৃদ্ধি পায় তাই হচ্ছে ওই পরিবাহকের উপাদানের রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা সহগ, তবে উপাদান এখানে সবসময় ভ্যারি নাও করতে পারে, মানে একই উপাদানের কারণে ভিন্ন ভিন্ন বস্তুর জন্য রোধের মান ভিন্ন হতে পারে। তাহলে এটা কেন হতে পারে? কারণ হচ্ছে যে একই উপাদানে আমি যদি বড় বস্তু নিই তাহলে রোধ বেড়ে যাবে, একই উপাদানে যদি আমরা ছোট রোধ নেই একই টেম্পারেচার 0°C টেম্পারেচারে তাহলে রোধ কমে যাবে। কাজে এখানে উপাদান জড়িত, পাশাপাশি বস্তুটার পরিমাণটাও সুনির্দিষ্ট হতে হবে। তাহলে আমরা আলফা এর সংজ্ঞাটা বুঝে নিলাম। এখন তাহলে একক কি দাঁড়াচ্ছে? এর একক দাঁড়াচ্ছে উপরেও রোধ নিচেও রোধ, অর্থাৎ ওম ওম চলে যায়, থাকে শুধুমাত্র তাপমাত্রার একক নিচে থাকে, এবং এটি অবশ্যই আমরা জানি যে এসআই একক কেলভিন, কাজে এটা পার কেলভিন হচ্ছে এসআই একক। তবে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা যায়, তাহলে সেটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আলফা এর সংজ্ঞা এবং আলফা এর বৈশিষ্ট্য। এবং এখানে মনে রাখার বিষয় যে অলওয়েজ আমাদের এখানে সংজ্ঞায় কিন্তু নেই, কিন্তু আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই প্রি কন্ডিশনটা, অর্থাৎ আমাদের রেফারেন্স টেম্পারেচার এখানে 0°C হতে হবে। আচ্ছা, এখন দেখে নেওয়া যাক যে আলফা কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়। আলফা পজিটিভ হবে, পজিটিভ হলে কি বোঝাবে? এটা বোঝাবে যে তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রার বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়। অর্থাৎ এই রেশিওগুলোর মান বসিয়ে আমরা যদি আলফার মান পজিটিভ পাই তাহলে আমরা বুঝে নিব যে সেই বস্তুর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সব বস্তুতে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে না। আমরা জানি যে অর্ধপরিবাহকের ক্ষেত্রে, যেরকম জার্মেনিয়াম, সিলিকন, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বরঞ্চ কমে। কাজে এদের ক্ষেত্রে আলফার মান যদি আমরা বের করি তাহলে সেটা অবশ্যই এর মান ঋণাত্মকে পাওয়া যাবে। অর্থাৎ আলফা যদি নেগেটিভ হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ অ্যাকচুয়ালি তখন হ্রাস পাবে, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পাবে। এরকম তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পাচ্ছে, আবার রোধ হ্রাস পেতে পেতে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে রোধ একেবারেই শূন্য হয়ে যেতে পারে। এই ধরনের পদার্থকে আমরা বলছি অতি পরিবাহী পদার্থ। যেরকম পারদ প্রায় 4.2 কেলভিন টেম্পারেচারে, মানে সেটা অনেক নিম্ন তাপমাত্রা, এই নিম্ন তাপমাত্রায় পারদ সম্পূর্ণ রোধ মুক্ত হয়ে, অর্থাৎ এটি রোধবিহীন এর মতো আচরণ করে, সুপার কন্ডাক্টর হিসেবে আচরণ করে। তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি যে এটি একটি অতি পরিবাহী, এবং তার জন্য আলফার মান অ্যাকচুয়ালি কি হবে? আলফার কোনো মান পাওয়া যাবে না, আলফার মান 0 হবে। রোধের টেম্পারেচার বাড়ার সাথে তেমন কোনো চেঞ্জ হবে না ওই স্টেটে, যখন সে অতি পরিবাহী অবস্থায় রয়েছে। তো এই মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের হিসাবটা আসে। প্রথমেই আমাদের সিলেবাস এটা দিয়ে দিয়েছে রোধের হিসাবটা। এরপরে যেটা আছে সেটা আমি ধারাবাহিকভাবে সেইভাবে না গিয়ে বরঞ্চ আমাদের জ্ঞানের ধারাবাহিকতায় যেটা আসা উচিত সেখান থেকে আমরা আগে একটু আলোচনাটা করে নিব। অর্থাৎ এরপরে আমরা তড়িৎ
প্রবাহ সম্পর্কে জানবো। তারপরে জুলের সূত্র ছিল আমাদের সিলেবাসে, কিন্তু জুলের সূত্রটা একটু পরে জানবো, কারণ জুলের সূত্র জানতে গেলে আমাকে আগে বিদ্যুতের ক্ষমতা সম্পর্কে ধারণা নিতে হবে, বিদ্যুতের কাজের সমীকরণ লাগবে, এবং এগুলোর আগে আরও কিছু জিনিস জানা প্রয়োজন, যে কারণে এই জিনিসগুলো একটু আমরা ঝালাই করে নিব। কিছু কিছু জিনিস আমরা এসএসসিতেও পড়েছি, তবে উচ্চ মাধ্যমিকে যেহেতু এই বিষয়টা এখানেই আলোচনা করার প্রয়োজন, এই কারণে এখানে একটু আলোচনা করে নেওয়া দরকার আগে থেকে। তাহলে চলো আমরা দেখে নিই তড়িৎ প্রবাহ রাশিমালা কি হয়। তোমরা এসএসসিতে পড়েছো অলরেডি। তড়িৎ প্রবাহ বোঝার জন্য আমাদের একটি পরিবাহক লাগবে, যে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এ বিবেচনা করতে পারি, এবং মাঝখানে এরকম একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিবেচনা করে নিচ্ছি, এটা ক্রস সেকশন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এর মধ্যে দিয়ে ধরে নাও কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে, আয় তড়িৎ প্রবাহের দিক ডান দিকে, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন যদি অর্থাৎ নেগেটিভ আধান কোন দিকে প্রবাহিত হবে, তার বিপরীত দিকে, এটা আমরা জানি। এখন এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সময়ের মান 1 সেকেন্ডে যে কটা আধান অতিক্রম হয়, যে কটা ইলেকট্রন যায়, যে কটা আধান না, যে কটা আধান হচ্ছে বলতে যে পরিমাণ আধান যায়, যে কটা ইলেকট্রন গেলে যে পরিমাণ আধান হয়। ধরে নাও 5টা ইলেকট্রন গেল, তাহলে মোট আধান হচ্ছে Q সমান NE, তাহলে n এর মান 5 আর E হচ্ছে এক একটা ইলেকট্রনের চার্জের মান, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এখানে এতগুলো আধান যখন অতিক্রম করবে, ইলেকট্রন অতিক্রম করবে, তাহলে টোটাল আধানটা আমি হিসাব করবো, সেক্ষেত্রে Q সমান হচ্ছে আমাদের NE। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে আমরা পাবো যে I সমান Q/T। তাহলে সংজ্ঞায় বললে বলা যায় যে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান এই ক্রস সেকশনকে অতিক্রম করে চলে যায়, সেই আধানের সংখ্যা মানটাই হবে ওই পরিবাহকের তড়িৎ প্রবাহের মান, এবং এর SI একক হচ্ছে অ্যাম্পিয়ার। তবে এই সমীকরণ থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেওয়া হয় না। অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা বুঝতে গেলে আমাদের চতুর্থ অধ্যায়ে কিছু আলোচনা বুঝে নিতে হবে, আমরা সেই পর্যায়ে গিয়ে অ্যাম্পিয়ারকে আবার সংজ্ঞায়িত করব। এখন আপাতত অ্যাম্পিয়ারের এককটির তাৎপর্যটা এই সমীকরণ থেকে আমরা বুঝে নিতে পারি। অ্যাম্পিয়ার হচ্ছে SI একক, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান হবে 1 কুলম ডিভাইডেড বাই 1 সেকেন্ড, অর্থাৎ 1 কুলম পার সেকেন্ড। তাহলে এটার অর্থটা কি হতে পারে? 1 অ্যাম্পিয়ার বলতে আমরা সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে বুঝবো যেখানে যে পরিবাহকের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ডে মোট 1 কুলম পরিমাণ আধান অতিক্রান্ত হয়, এবং 1 কুলম আধান অতিক্রান্ত হওয়ার জন্য যে কোটি চার্জ যাওয়া দরকার, যে কোটি ইলেকট্রন যাওয়া দরকার, সেটাই যাচ্ছে এখান দিয়ে। তাহলে সেটা হচ্ছে 1 কুলম 1 অ্যাম্পিয়ারের ধারণা। এখন তড়িৎ প্রবাহের রাশিমালা আমরা দেখলাম, তবে তড়িৎ প্রবাহের আরো একটি নতুন রাশিমালা সম্পর্কে আমরা এই অধ্যায়ে পরিচিত হব। সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে I = NAVE এর প্রতিপাদন, মানে তড়িৎ প্রবাহকে আমরা আরেকটু নতুন ফরম্যাটে লিখতে পারছি এখানে, I সমান NAVE। তাহলে এখানে নতুন কিছু রাশিমালা আমরা পাচ্ছি N, আমরা পাচ্ছি E, আমরা V পাচ্ছি, A পাচ্ছি। কোনটা কি একটু জেনে নেওয়া যাক। N দ্বারা বোঝাচ্ছে কোনো পরিবাহকের মধ্যে, আবারও সেরকম একটি আমরা পরিবাহকের চিত্র আঁকতে পারি, এবং এখানে তার দৈর্ঘ্য বিবেচনা করছি L, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A, এবং তড়িৎ প্রবাহিত ওইদিকে যদি হয় I, মূলত আমরা এই I রাশিমালাটাই বের করতে যাচ্ছি এখানে I। আর তাহলে ইলেকট্রন ফ্লো করবে তার বিপরীত দিকে, এবং সেই ইলেকট্রন মুক্ত ইলেকট্রনগুলো কোনো পরিবাহকের মধ্যে দিয়ে গড়ে যে বেগে চলে সেটাকে বলা হয় ইলেকট্রনের তাড়ন বেগ বা ড্রিফট ভেলোসিটি, তাড়ন বেগ। তাহলে এইখানে ইলেকট্রনের তাড়ন বেগ আমরা ধরে নিচ্ছি V। এই অবস্থায় এখানে N দ্বারা বোঝাচ্ছে যে এই পরিবাহকে প্রতি একক আয়তনে
প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা। ভি তারণ বেগ, এটা বললাম, এটা লিখছি না। ভি ছিল তারণ বেগ, এই মুক্ত ইলেকট্রনের গড় বেগ যেটা পরিবাহকের মধ্যে সেটি। তারপরে ই হচ্ছে এখানে একটি ইলেকট্রনের চার্জ, অর্থাৎ 1.6 × 10⁻⁻19 কুলম্ব, যেটা এখানে একটি ইলেকট্রনের চার্জের মান চিহ্নবাদ দিয়ে। এবং বাকি থাকলো তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা তো বলাই হচ্ছে, যে লেখার দরকার নেই। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা এই রাশিমালাটা কিভাবে এখন এখান থেকে প্রতিপাদন করতে পারি দেখা যাক। তো আমরা এখানে যে তারটা নিয়েছি তার দৈর্ঘ্য নিচ্ছি এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে তারের আয়তন কত? নিশ্চয়ই বুঝতে পারছো, তারের আয়তন হবে এ এল। তাহলে আমরা বলতে পারি যে এই এ এল আয়তনে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা তাহলে কত দাঁড়াচ্ছে? যেহেতু প্রতি একক আয়তন ইলেকট্রনের সংখ্যা n, কাজে এ এল আয়তন ইলেকট্রনের সংখ্যা কত হবে? এ এন এ এল, তাই তো? সুতরাং আমরা বলতে পারি যে মোট আধান এ এল আয়তনের তারে মোট আধানের পরিমাণ তাহলে কি হবে, বা চার্জ কিউ যদি হয় তাহলে সেটা হবে এন এ এল ই, কারণ একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই, কাজেই এ কটা মুক্ত ইলেকট্রন আছে এরকম সংখ্যায় মোট আধানের পরিমাণ ই এর আধান, অর্থাৎ ইলেকট্রনের আধান দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে দেখাতে পারি যে যদি তারণ বেগ ভি হয় তাহলে আমরা দেখাতে পারি যে এল দৈর্ঘ্যে আমরা ধরে নিব যদি ভি হয় তাহলে এল দৈর্ঘ্য এখান থেকে একটা ইলেকট্রন এসে এইখান পর্যন্ত, অর্থাৎ এল দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার সময় কত লাগছে, টি ধরে নিই। যদি সময় টি লাগে তাহলে এই দূরত্ব সমান আমরা কি বলতে পারি, নিউটনের গতিসূত্র ব্যবহার করে s = vt, অর্থাৎ l সমান হচ্ছে vt। এক্ষেত্রে s এর পরিবর্তে l লেখা যায়। সেখান থেকে আমরা t সমান কি লিখতে পারি? আমরা কেন t কে আলাদা করছি? কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ফর্মুলায় ফেলতে চাই i = q/t, অর্থাৎ এরকম একটা পরিবাহক তারে মোট q এর মান আমরা চাই, সেই q এর মান এখান থেকে পেয়ে গেছি। এখন t এর মান আমরা এখানে বসাই দেব, কাজে t এর মান এখান থেকে পাচ্ছি l/v, অতএব i সমান কি পাচ্ছি, q/t। q এর মান কি পেলাম এখানে, NaLe, আর t এর মান এখান থেকে লেখা যাচ্ছে L/v। L চলে গেল, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে NaVe। তাহলে এটা তড়িৎ পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের নতুন একটি রাশিমালা আমরা শিখলাম, যেখানে সেই আয়ের মান পাওয়ার জন্য আমাদের পরিবাহকের দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানতে হবে ওই পরিবাহকের ওই তাপমাত্রায় প্রতি একক আয়তনে কি পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, এবং ওই তাপমাত্রায় ওই পরিবাহকের মুক্ত ইলেকট্রনের তারণ বেগ কেমন থাকে। যদি এই তথ্যগুলো আমাদের জানা থাকে তাহলে আমরা তড়িৎ প্রবাহ না চালিয়েও আমরা ওই পরিবাহকের তড়িৎ প্রবাহের মানটা কেমন হতে পারে সেই ধারণাটা এখান থেকে পেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরো একটি নতুন রাশি অবতারণা করতে পারি, সেটি হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, কোনো কিছু ঘনত্ব বললে সেটা আমরা সাধারণত আয়তন বা ক্ষেত্রফল সাপেক্ষে চিন্তা করে থাকি। তাহলে প্রবাহ ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে প্রবাহ কতটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে, অর্থাৎ একটি পরিবাহক তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বিবেচনা করলাম একটু আগে এ, সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই হিসাবটাই হবে প্রবাহ ঘনত্ব। অর্থাৎ প্রবাহ ঘনত্বকে যদি আমরা জে দ্বারা প্রকাশ করি তাহলে জে সমান হবে আই, মোট যে কারেন্ট গেল সেইটা আই / এ। এটি হলো তার সংজ্ঞা। কোনো পরিবাহকের প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাই হচ্ছে প্রবাহ ঘনত্ব। এখন যদি আমরা এখানে আয়ের মান যেটা পেয়েছি সেটা বসিয়ে দিই, NaVe
ডিভাইডেড বাই এ, তাহলে এ চলে গেল, তাহলে যে অর্থাৎ প্রবাহ ঘনত্বের আরেকটি রাশিমালা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে NVE। এটি আরেকটি রাশিমালা প্রবাহ ঘনত্বের জন্য। প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি, এটা মনে রাখবে। প্রবাহ ঘনত্ব হচ্ছে ভেক্টর রাশি এবং এর দিক হয় যেদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেই দিকে, না সরি, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেই দিকে হচ্ছে প্রবাহ ঘনত্বের দিক। এখন এটা ভেক্টর সমীকরণে আমাদের দরকার নেই তেমন, আমরা প্রবাহ ঘনত্ব সম্পর্কে জানলাম। তাহলে এর এককটা কি হবে? এর এককটা আমরা নির্ধারণ করব বেসিক এই রাশিমালা থেকে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার দিয়ে করা যেতে পারে, বা এইখান থেকে যদি একক নির্ধারণ করি তাহলে বেগের একক মিটার পার সেকেন্ড আর চার্জের একক কুলম, কাজে কুলম মিটার পার সেকেন্ড। এনের যেহেতু কোনো একক নেই, এটা সংখ্যা মাত্র, কাজে এখান থেকেও আমরা যে এর একক নির্ধারণ করতে পারি। তাহলে এই ছিল প্রবাহ ঘনত্ব নিয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা যেটা জানবো সেটা পুরনো জিনিস, একটু নতুন করে আবার একটু রিভিউ করে নিব। এটা হচ্ছে ওহমের সূত্র। ইংলিশে যখন লেখাটা দেখবো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এসএসসি লেভেলে পড়ার সময় OHM, ওহম উচ্চারণ হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এইচের উচ্চারণটা হয় না। কাজে ওহমের সূত্র, বৈজ্ঞানিকের নাম অনুসারে আমরা এখানে বলে থাকছি যে ওহম এর সূত্র, এইচের উচ্চারণটা আসে না। তাহলে এই সূত্র কি বলছে? এই সূত্র বলছে যে কোনো নির্দিষ্ট পরিবাহকে তাপমাত্রা স্থির থাকলে, এটা কিন্তু একেবারে বলতেই হবে, এই শর্তটা বলতেই হবে ওহমের সূত্র বলার আগে, আদারওয়াইজ ওহমের সূত্রটা কমপ্লিট হবে না। তাপমাত্রা স্থির থাকাটা হচ্ছে তার কন্ডিশন। এটা থাকার পরে কোনো পরিবাহকে তড়িৎ প্রবাহের সাথে তার বিভব পার্থক্যের কীরকম আচরণ হবে সেটা তিনি পরে ব্যাখ্যা করছেন। তো স্থির থাকলে কোনো ওই পরিবাহকের যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটা হচ্ছে ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এরকম একটি পরিবাহকের মধ্যে দিয়ে যদি I তড়িৎ প্রবাহিত হয় এবং এখানে তার দুটো প্রান্ত আমরা যদি নামকরণ করি, একটা A একটা B, এবং এদের মধ্যে বিভব পার্থক্যকে যদি বলি আমরা VA মাইনাস VB। কেন VA মাইনাস VB বললাম? কারণ কারেন্ট যাচ্ছে A থেকে B, তাহলে অবশ্যই A কারেন্টের বিভব, A বিন্দুতে বিভব বেশি, B বিন্দুতে বিভব কম, কাজে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, এই কারণে আমরা বলছি VA মাইনাস VB। তাহলে বিভব পার্থক্য, এটাকেই এই ডিফারেন্সটার যে রেজাল্ট সেটাকে আমরা V বলতে পারি। তাহলে এই বিভব পার্থক্য এর উপর নির্ভর করছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন এক্ষেত্রে আমি যেটা বারে বারে বলে থাকি যে এমনটা লিখলে কি বোঝাবে? V is proportional to I, অর্থাৎ কথাটা উল্টে যাবে, তাই তো, যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। কিন্তু সেটা কি ঠিক হবে? মানে কে এখানে কজ আর কোনটা কজ কোনটা ইফেক্ট? এখানে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য কে দায়ী? কোনটি আগে, কোনটি কারণ, কোনটি তার ফলাফল? কাজে এখানে তড়িৎ প্রবাহটা মূলত ফলাফল, এবং তড়িৎ প্রবাহ হওয়ার জন্য যে কারণটা দরকার সেটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য ছাড়া তড়িৎ প্রবাহিত হবে না। এই কারণে কখনোই বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক হতে পারে না গাণিতিকভাবে এবং লজিক্যাল দুইভাবে বলা যায়। এইভাবে লিখলে, মানে গাণিতিকভাবে বলছে এই কারণে যে এইভাবে লিখলে অনেকে মনে করে থাকে যে জিনিসটা তো একই, A is proportional to B এবং B is proportional to A, এটার মধ্যে পার্থক্য একে অপরের সমানুপাতিক। না, এখানে শুধু সমানুপাতিক হওয়ার বিষয়টাই নেই, এখানে আছে কে স্বাধীন চলক আর কে অধীন চলক, অর্থাৎ কে কার উপর নির্ভরশীল। কাজে এখানে অবশ্যই V হচ্ছে স্বাধীন, এটা কজ, আর I হচ্ছে অধীন চলক, অর্থাৎ সেটা হচ্ছে ইফেক্ট। কাজে ইফেক্ট নির্ভর করবে কজের উপরে, এটাই স্বাভাবিক। কাজে এখানে উল্টো করে বলার কোনো সুযোগ নেই, ভাবারও কোনো সুযোগ নেই। এইভাবে লিখলে সেটা অবশ্যই সম্পূর্ণ মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে।
কাজে আমরা পেলাম I is proportional to V। এখন এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে একটি ধ্রুবক আসে এবং সেটিকে আমরা বড় হাতের G দ্বারা প্রকাশ করি এবং এইখানে এই সমানুপাতিক ধ্রুবককে বলা হচ্ছে পরিবাহিতা। সমানুপাতিক ধ্রুবক G পরিবাহিতা। তাহলে পরিবাহিতা এখানে একটি নতুন একটা রাশির অবতারণা হলো, যেটির মাধ্যমে আমরা কোনো পরিবাহকের মধ্য দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই হিসাবটা এখান থেকে বুঝে নিতে পারি। তাহলে যদি পরিবাহিতাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আলাদা করে যদি G কে লিখি তাহলে G সমান I/V, অর্থাৎ কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং ওই পরিবাহকের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই দুইয়ের অনুপাতকে ওই পরিবাহকের ওই তাপমাত্রার পরিবাহিতা বলে। যদি পরিবাহিতার এককটা আমরা জেনে নিই তাহলে জানবো যে এই এককটি খুবই বিখ্যাত একটি অনেক আগের দিনের যে একটি মোবাইল ফোন ছিল সেই কোম্পানির নাম অনুসারে বললে ভুল হবে, কারণ হয়তো কোম্পানির নামটাই বরঞ্চ পরিবাহিতা থেকে হয়তো নিয়েছে, সিমেন্স। কাজেই জি এর একক সিমেন্স, এটাকে বড় হাতের এস দ্বারা প্রকাশ করি। ছোট হাতের এস লিখলে সেকেন্ড বোঝাবে। সেকেন্ড এককের যে আমরা চিহ্নটা দেই সেটা হাতে লেখার সময় তোমরা সতর্ক থাকবা, সেটি হচ্ছে ছোট হাতের এস, আর যখন বড় হাতের এস তখন সেটা সিমেন্স বোঝাবে পরিবাহিতার একক। কাজেই কোনো পরিবাহকের পরিবাহিতা 10 সিমেন্স। 10 সিমেন্স এর অর্থ কি? এর অর্থ বুঝাবে, আমি যদি এই অনুপাত থেকে সংজ্ঞাটা দিই বা বুঝিয়ে দিতে চাই তাহলে উপরে 10 নিচে 1 দিলেই হয়। অর্থাৎ কি বলবো তখন, কোনো একটি পরিবাহকের দুই বিন্দুর বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হওয়ার কারণে ওই পরিবাহকের মধ্য দিয়ে বা ওই দুই বিন্দুর মধ্য দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই পরিবাহকের পরিবাহিতা হচ্ছে 10 সিমেন্স। এই ছিল তার তাৎপর্যগত বিষয় একক থেকে। তাহলে আমরা এখানে নতুন একটি রাশিমালা পেলাম, জি সমান I/V। এখন এই জি এর উল্টো একটি রাশি আছে, জি একটি ধ্রুবক এবং তার একটি উল্টা ধ্রুবক হয়। ধ্রুবককে উল্টা করে দিলে তো ধ্রুবক একটা হবেই, 2 একটা ধ্রুবক, তাকে উল্টা করে দিলে হাফ, সেটাও একটি ধ্রুবক। ঠিক তেমনি পরিবাহকের বিপরীত রাশি আমরা বলতে পারি রোধ। পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, বা এটাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। অতএব রোধ আর, যেহেতু সেটা জি এর উল্টো, কাজে 1/G লেখা যায়। আর যদি সেটাকে আমরা জি এর মান বসিয়ে দিই তাহলে এটা ছিল I/V, কাজে এটা উল্টে গিয়ে কত হবে? V/I। কাজে রোধের গাণিতিক রাশিমালা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তবে তার একটি কোয়ালিটেটিভ ডেফিনেশন আছে। অর্থাৎ রোধ কি জিনিস? রোধ হচ্ছে একটি ধর্ম, একটি ভৌত ধর্ম। কোনো পরিবাহকের যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকেই বলা হচ্ছে রোধ। মানে এটি একটি ধর্ম যে ধর্মের দ্বারা তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, এবং সেটা তাপমাত্রার উপর নির্ভর করে। অবশ্যই বিভিন্ন তাপমাত্রায় সেটা বিভিন্ন রকম হতে পারে। তাহলে এখন যদি গাণিতিক সংজ্ঞায় আসি, অর্থাৎ সংখ্যাগত দিক থেকে যদি রোধকে আমরা পরিমাপগত দিক থেকে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে এইভাবে বলবো যে কোনো একটি পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং ওই পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দুইয়ের অনুপাতকে আমরা ওই পরিবাহকের রোধ বলবো। অর্থাৎ পরিবাহিতার সংজ্ঞায় যেভাবে বলেছিলাম, খালি এখানে রেশিওটা যদি উল্টে দেই, অর্থাৎ V উপরে I নিচে, এইভাবে যদি কথায় লিখে দিই তাহলে সেটা দাঁড়াবে আমাদের রোধের সংজ্ঞা। তবে তার গুণগত সংজ্ঞাটাকে বলে নিতে হবে যে রোধ হচ্ছে এমন একটি ভৌত ধর্ম যার কারণে কি হয়, কোনো পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় যে ধর্মের কারণে, সেটি হচ্ছে মূলত রোধ। তাহলে এই রোধের যখনই আমরা এই সংজ্ঞাটা শিখলাম, এখন এর এককটা এখান থেকে জেনে নিব। রোধের একক আসছে মূলত ওই বৈজ্ঞানিকের নাম অনুসারে, সেটা হচ্ছে ওম। কাজে রোধের একক ওম, অতএব 1 ওম সমান তাহলে কি লেখা যাবে? ওম, এই চিহ্নটার নাম কিন্তু ওম না, এই চিহ্নটা হচ্ছে ওমেগা, গ্রিক অ্যালফাবেট, বড় ওমেগা। ছোট ওমেগা আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি, ছোট ওমেগা হচ্ছে এইরকম কৌণিক বেগ যখন আমরা প্রকাশ করতাম, আর এটা হচ্ছে বড় ওমেগা। একটার সাথে একটা কোনো মিল নাই ছোট বড়র সাথে, কাজে তোমাদের মনে রাখতে হবে এটা বড় ওমেগা।
যাই হোক 1 ওমেগা বা 1 ওম, ওমেগা এখানে বলা যাবে না, 1 ওম সমান 1, বিভবের এককের চিহ্ন ভোল্ট আর প্রকাশের চিহ্ন একই ভি, 1 ভোল্ট ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার, দুটোই বড় হাতের। 1 ওম সমান 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে এটি, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, যে যদি কোনো পরিবাহকের একক তড়িৎ প্রবাহ হওয়ার জন্য 1 ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োজন হয়, তবে ওই পরিবাহকের রোধ হবে 1 ভোল্ট। একক তড়িৎ প্রবাহ হওয়ার জন্য যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই পরিবাহকের রোধ হবে 1 ওম। 10 ওম হলে কি বোঝাবে? 10 ওম হলে 10 ভোল্ট বাই 1 হতে পারে, অর্থাৎ কোনো পরিবাহকের 10 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যদি ওই তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে তার রোধ হবে 10 ওম। কাজেই এখানে 10 ওম বিষয়টি হচ্ছে কতটুকু সে বাধাগ্রস্ত হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার সময়। 10 ওম, এখন 10 ভোল্ট দেওয়ার পরেও যাচ্ছে মাত্র 1 অ্যাম্পিয়ার, কাজে রোধ বেড়ে গেছে 10 ওম। আর যদি 1 ওমের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিলাম যে 1 ভোল্ট বিভব পার্থক্য দিলেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে একই পরিমাণ কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে একটা পরিবাহকের জন্য যাচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য, আরেকটাতে সেই একই পরিমাণ কারেন্ট পরিচালনা করার জন্য 10 ভোল্ট, আরও বেশি বিভব পার্থক্য, 10 গুণ বেশি বিভব পার্থক্য দরকার পড়ে, কেননা সেখানে বাধার পরিমাণ 10 গুণ বেশি, অর্থাৎ তার রোধ হচ্ছে 10 ওম। এই ছিল রোধ এর সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য আমরা ওমের সূত্র থেকে জানলাম। এখন করব কি, এখন এই সমীকরণ থেকে, অর্থাৎ রোধ পরিমাপ করা অপেক্ষাকৃত সহজ এবং সেটা বেশি প্রচলিত পরিবাহিতাকে পরিমাপ করার চাইতে। তো বা এটা প্রচলিত আর কি, সহজ বলতে দুটোই সহজ হতে পারে, কিন্তু এটা প্রচলিত যে রোধকে আমরা সহজে বের করতে পারি, কারণ রোধের সাথে তাপমাত্রা জড়িত, রোধ বাড়লে তাপমাত্রা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে লেখা যায় যে অর দিয়ে যে ভি সমান কি দাঁড়াচ্ছে, ভি সমান আই এবং আর গুণ করে দিচ্ছি, ভি সমান আই আর, কাজে এটি হচ্ছে ওমের সূত্রের গাণিতিক রূপ। ভি ইকুয়ালস টু আই আর, যখন ওমের সূত্র আমরা বলি তখন আমরা সমীকরণ দিয়ে প্রকাশ করতে চাইলে ওমের সূত্রকে আমরা ভি ইকুয়ালস টু আই আর এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, বা এটি আমাদের মাথায় আসে, প্রথমে কাজ করে ভি ইকুয়ালস টু আই আর। কাজেই এখানে তোমরা তিনটা রাশি পাচ্ছ, একটা বিভব, একটা তড়িৎ প্রবাহ এবং একটা হচ্ছে রোধ। এই তিনটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, যেখানে মূল সম্পর্কটা ওম তার স্টেটমেন্ট দিয়ে বলে গেছে, ওটা হচ্ছে বেসিক সূত্র এবং তার গাণিতিক প্রকাশ হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। সেটা হচ্ছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের তড়িৎ প্রবাহ এর বিভব পার্থক্যের সমানুপাতিক, আই ইজ প্রপোর্শনাল টু ভি। এখন আমরা ওই সূত্র পেলাম, এখন তাহলে একটু দেখে নিব যে গ্রাফিক্যালি এটাকে প্রকাশ করলে কেমন হয়, ওমের সূত্রকে প্রকাশ করলে কেমন হয়, এবং সেখান থেকে আরো কি কি মান আমরা পেতে পারি, কি কি জানতে পারি একটা গ্রাফ থেকে। তো আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে আমরা জানি যে এক্স অক্ষ বরাবর সবসময় আমরা স্বাধীন চলক বসাবো, এবং যেমনটা জেনেছি ওমের সূত্রে যেখানে ভি বা বিভব পার্থক্য হচ্ছে স্বাধীন চলক। আচ্ছা, কারেন্ট চলে গেল, তাহলে আজকের আর ক্লাসটা আর বাড়াচ্ছি না, এমনিতে 38 মিনিট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এর এই গ্রাফটা থেকে, অর্থাৎ বিভব পার্থক্যের গ্রাফটা থেকে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।